বিশ্বকাপের রংটা, রূপটা, রসটা, বৈচিত্র্যটা কেমন আছে? যদিও ঠিক এই মুহূর্তে তারেক যে জায়গাটাতে আছেন, আশেপাশে বিশ্বকাপের এরকম আমেজ তো আমি দেখতে পাচ্ছি না, হয়তো বা কর্মব্যস্ত জীবনটা চলছে। তারেক, আপনার কাছে কি আপডেট আছে, কি শোনাতে চান আমাদেরকে? যেটি বলছিলেন যে বিশ্বকাপের রং, সেই রং খুঁজতে কিন্তু আপনাকে একেবারে যে ম্যাচ ভেন্যু, সেই ম্যাচ ভেন্যুতে যেতে হবে, অথবা যে ফিফার ফ্যান জোন এবং স্থানীয় কিছু ফ্যান জোন আছে ম্যাচ টাইমে, সেই জায়গাগুলোতে একটু আপনি বিশ্বকাপের রং বা উন্মাদনা পাবেন। প্রথম ম্যাচ ছিল নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এবং বলা হয় যে গ্রুপ পর্বের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটাই হয়ে গেল ব্রাজিল মরক্কো ম্যাচ। সেই ম্যাচে কিন্তু আমরা যেটি দেখেছি যে ব্রাজিলিয়ান সমর্থক, যাদের বিশ্বখ্যাতি, যাদের পরিচিতি, সেই ব্রাজিলিয়ান সমর্থকরা যখন মাঠে এসেছিলেন, পাশাপাশি মরক্কোর যে সমর্থকরা, তখনই মনে হয়েছিল যে হ্যাঁ, বিশ্বকাপ হচ্ছে। এবং সেটা যুক্তরাষ্ট্রে নিউ জার্সি মেটলাইফ স্টেডিয়ামে। এরপর যখন ম্যাচ শেষ, তারপর আমি একটু দর্শকদেরকে জানাতে চাই যে আমাদের এখানকার অভিজ্ঞতাটা কেমন। প্রথম কথা হচ্ছে যে ম্যাচ কাভার করতে সেই মেটলাইফ স্টেডিয়ামে যাওয়াটাও একটা বড়সড় একটা লড়াই বলা যায়, যে মাঠে ফুটবলাররা খেলেন এবং সমর্থক বা যারা অন্য যারা আছেন তাদের সেই মেটলাইফ পর্যন্ত পৌঁছানোটাও কিন্তু একটা বিরাট কৃতিত্ব এবং লড়াইয়ের বিষয়। এরপর ম্যাচ শেষ হওয়ার পর সেখান থেকে নিউ ইয়র্ক বা নিউ জার্সি অন্য জায়গায় ফেরা, সেটা আরেক কি বলবো যে আরেক লড়াইয়ের গল্প। আমরা সেখান থেকে ম্যাচ শেষ হয়েছে সন্ধ্যা 8টায়। আমরা সেখান থেকে 12টার আগে বের হতে পারিনি এবং হাঁটতে 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 অনেক দূর আসার পর সেখান থেকে আমরা একটা গাড়ি করে তারপর রাত 2টায় কিন্তু আমরা নিউ ইয়র্ক এসে পৌঁছাতে পেরেছি। তো এইভাবে আসলে যেটা বলা যায় যে ম্যাচের যে রং এবং উন্মাদনা যে কথাটা বলছিলেন, সেটা জানার জন্য আমরা যারা ব্রাজিলের সমর্থক আছেন তাদেরকে তাদের প্রথম ম্যাচটা মরক্কো এবং ব্রাজিলের যে ম্যাচটি হচ্ছে হাই ভোল্টেজ, যদিও ব্রাজিল সমর্থকদের একটু মন খারাপ, যে পারফরমেন্স ড্র হয়েছে সেটা বড় কথা না, কিন্তু যে পারফরমেন্স করেছে আনচেলত্তি শিষ্যরা, সেটা নিয়ে আমরা মাঠেও ছিলাম। ব্রাজিলিয়ান সমর্থকরা খুব একটা খুশি হতে পারেননি, যদিও তারা সহজে হাল ছাড়ার পাত্র নন। তারা আশা করছেন হাইতি এবং পরের স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে তারা কিন্তু পরের রাউন্ড নিশ্চিত করবেন। তবে এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বের সিস্টেমটা যেভাবে করা হচ্ছে, এখানে আসলে কোনো দলের বাদ পড়াটা খুবই কঠিন। কোনো না কোনো ভাবে আপনি পরের পর্বে যাবেন। গ্রুপ সেরা এবং গ্রুপ রানার্স আপ, এরপরে যে তৃতীয় দল, তারও কিন্তু সুযোগ থাকবে বিশ্বকাপের পরের পর্বে যাওয়ার। সেই হিসেবে ব্রাজিল নিশ্চয়ই তারা কিন্তু প্রত্যাশা করছে না যে সেই সংখ্যাটা করছে না যে পরের পর্বে যেতে পারবে না, কিন্তু তাদের যে পারফরমেন্স, এইটাই কিন্তু তাদের সবচেয়ে দুশ্চিন্তার বিষয়। এবং ব্রাজিলিয়ান সমর্থকদের অনেকের সাথে কথা বলছিলাম, তারা একটা কথাই বলছিল যে পারফরমেন্স নিয়ে মোটেও খুশি না তারা, তবে আশা করছেন কার্লো আনচেলত্তি যেহেতু এই দলটাকে নিয়ে এখনো তিনি অনেক বেশি পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছেন, সেখান থেকে তিনি একটা পারফেক্ট দল তৈরি করবেন এবং ব্রাজিল তারা ঘুরে দাঁড়াবে। আরো আশা করছেন যে আরেকটা বিষয় আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে সামি, নেইমারকে নিয়ে আমরা বাংলাদেশের যে উন্মাদনা আমরা দেখি, এখানে আমি অনেক ব্রাজিলিয়ান সমর্থকের সাথে কথা বলেছিলাম, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এই ম্যাচে তোমরা নেইমারকে মিস করেছো কিনা, নেইমার থাকলে রেজাল্টটা অন্যরকম হতে পারতো কিনা। এদের ম্যাক্সিমামই উত্তর দিয়েছে না 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 না, নেইমার থাকলে যে খুব আহামরি কিছু হতো এরকমটা না বিষয়টা। এবং বরং তারা ভিনিসিয়াস জুনিয়র বা আহ অন্য যারা আছেন রাফিনিয়া, তাদেরকে নিয়ে তারা স্বপ্ন দেখছে না। ঠিক আছে, তো এটা আসলে যেটা বুঝলাম যে ব্রাজিলিয়ানরা তারা অনেক বেশি রিয়েলিস্টিক, তারা হয়তো বাস্তবতাটা ধরে নিয়েছে যে নেইমার আসলে তার সেরা অবস্থানে তো নেই, ইনজুরির সাথে ফাইট করছেন। তিনি ফিরলেও যে দলে খুব ভালো সার্ভিস দিতে পারবেন, সেটাও তারা প্রত্যাশা করছেন না, বরং মেন্টর হিসেবে নেইমারের এবারের প্রেজেন্সটাকে তারা হয়তো অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছেন। সামি।